আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নর টিভিতে। প্রথমে জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। দখলদারি পাকাপোক্ত করতে ফিলিস্তিনের ভূমিতে আফ্রিকান ইহুদিদের নিয়ে আসলো ইসরায়েল। গির্জায় আগুন দেওয়ার চেষ্টা রুখে দিল ফিলিস্তিনি মুসলমানেরা। ইসরায়েলকে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর চাপে ভিন্ন পথে হাঁটছে পাকিস্তান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে স্বাধীন ফিলিস্তিন চায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তুর্কি নেতার সম্মানে বিজয় দিবস পরিবর্তন করল আজারবাইজান। মার্কিন চাপ সামলাতে তুরস্কের দিকে ঝুঁকছে সৌদি আরব। ভিডিওর শেষের অংশে এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও কয়েকশো ইহুদিকে আফ্রিকা থেকে সেখানে নিয়ে গেছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে 500 ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরই মধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছে। ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদি ইসরায়েলে আনা হয়েছে। তবে ইসরায়েলে আসা ওইসব আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছিলেন, খুব শিগগিরই ইথিওপিয়া থেকে শত শত ইহুদি ইসরায়েল এসে পৌঁছাবে। বেন গুরিয়ান বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানানো হবে বলেও এর আগে খবর বেরিয়েছিল। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে 1948 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। অবশ্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সমাজ মুখে এই ধরনের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে। অন্যদিকে অধিকৃত বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে গির্জায় আগুন দেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানেরা। শুক্রবার জাবাল জৈতুন এলাকার পাশে অবস্থিত আল জাসমানিয়া গির্জায় আগুন দিতে গিয়েছিল এক ইহুদিবাদী উপশহরবাসী। এই ইহুদিবাদী যখন গির্জার ভেতরে ঢুকে সেখানকার আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছিল, তখনই মুসলমানেরা তার টের পেয়ে সেখানে উপস্থিত হয়। তারা গির্জায় গিয়ে তাকে ধরে ফেলে। এরপর সেখানে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়। এই ঘটনার পর দখলদার ইসরায়েলি সেনারা গির্জায় প্রবেশ করে এবং অপরাধী ইহুদিবাদীকে মুক্ত করে তাদের সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র পাকিস্তানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারণে ইসলামাবাদ সরকার ভিন্ন পথে হাঁটার চিন্তা করছে। ইসলামাবাদ থেকে প্রেস টিভির রিপোর্টার জোভেদ রানা জানিয়েছেন এই খবর। তিনি এক্সক্লুসিভ এক রিপোর্টে বলছেন, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তানের উপর এই চাপ সৃষ্টি করা হয়েছে। চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরায়েল এবং ভারত ঘেঁষা নীতি গ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। অথচ আরব আমিরাত ও সৌদি আরবে পাকিস্তানের 50 লাখের বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করেছে। ব্যাপক চাপ সৃষ্টি সত্ত্বেও ইমরান খানের সরকার নীতি স্বীকার না করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ায় আরব রাষ্ট্রগুলোর উপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানের জনগণ এবং রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ অবস্থায় ইমরান খান সরকারের সামনে দুটি পথ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয়া অথবা আরব রাষ্ট্রগুলোর শাস্তির মুখে পড়া। তবে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ইরান, তুরস্ক, কাতার ও চীনের সমন্বয়ে যে জোট গড়ে উঠতে যাচ্ছে তাতে যুক্ত হবে পাকিস্তান। এর বিপরীতে থাকবে আমেরিকা, ইসরায়েল, ভারত ও কয়েকটি আরব রাষ্ট্রের জোট। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য আগে স্বাধীন ফিলিস্তিন প্রয়োজন বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শুক্রবার মেট 2020 নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সৌদি যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আমাদের একটি শান্তি চুক্তি দরকার।
যা মর্যাদা সম্পন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং কার্যকর সার্বভৌমত্বের অধিকার প্রদান করে, তাহলে সেটি ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন। এজন্য 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করবে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন চুক্তি নিয়ে আলোচনা হতে হবে। এখন যা সবচেয়ে জরুরি তা হচ্ছে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। সেপ্টেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তিকে পিঠে ছুরিকাঘাত বলে মনে করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া আরব শান্তি আলোচনার অন্যতম উদ্দেশ্য। 2002 সালে সৌদি আরবই প্রথম এই সমাধানের প্রস্তাব করেছিল। 1947 সালে অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে জেকে বসার পর 1967 সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরে দখলদারিত্ব চালিয়ে আসছে। ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে মুসলিম, বিশেষত আরব দেশগুলো একমত থাকলেও সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে পরিস্থিতি বদলে যাচ্ছে। আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদির ইশারায় এমনটি করা হয়েছে বলে মনে করা হয় এবং পরবর্তী সময় সৌদিও একই কাজ করবে বলে সবার অনুমান করেছেন বিশেষজ্ঞরা। এবারে আজারবাইজান প্রসঙ্গ। আর্মেনিয়ার বিপক্ষে নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধে 10 নভেম্বর জয়ী হয়েছে আজারবাইজান। এজন্য প্রতি বছর 10 নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের মৃত্যু দিবস হওয়ায় দুদিন পিছিয়ে আজারবাইজান 8 নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে। এছাড়া নাগর্নো কারাবাখ পুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি। এখন থেকে প্রতি বছর 8 নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলে আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন। আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছিলেন, কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি, ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন প্রিয়। আর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক বলেছিলেন, আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ, তাদের দুঃখই আমাদের দুঃখ। সবশেষ জানিয়ে দিচ্ছে, আঞ্চলিক বিষয়ে সমন্বয় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সৌদি আরব এবং তুরস্ক স্বাভাবিক সম্পর্কের নতুন যুগে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তা নির্ভর করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রত্যাশিত পররাষ্ট্র নীতির পরিবর্তন এবং সৌদি প্রশাসনে ওয়াশিংটনের প্রভাবের উপর। মিডল ইস্টার্ন স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান আহমেদ ওসাল তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাভাকে বলেন, নতুন মার্কিন প্রশাসন যদি প্রত্যাশিত নীতি গ্রহণ করে, সৌদি আরব যদি যৌক্তিকভাবে অগ্রাধিকারের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করে, তাহলে সৌদি তুরস্ক সম্পর্কের নতুন যুগ আমরা প্রত্যাশা করতে পারি। আঞ্চলিক দুই শক্তির মধ্যে সংঘাতের কোনো প্রয়োজন নেই। সৌদি আরব তার অযৌক্তিক অবস্থান থেকে সরে আসলে আঞ্চলিক অনেক বিষয়ে একে অপরকে সহায়তা করতে পারে। দুদেশের ইচ্ছা এবং দৃষ্টিভঙ্গির উপর সবকিছুই নির্ভর করছে। তুরস্ক এই ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত, বলেন ওসাল। কাতার বিশ্ববিদ্যালয়ের ইবনে খালদুন সেন্টারের সহকারী অধ্যাপক আলী বাকের বলেন, সৌদি তুরস্ক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদী অনুমান এই মুহূর্তে কঠিন, তবে গেল 2 মাসের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ইতিবাচক ইঙ্গিত দেয়। রিয়াদ আঙ্কারা বিষয়ে বাইডেনের নীতি, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য চুক্তিসহ সৌদি তুরস্ক সম্পর্ক আরও অনেক কিছুর উপর নির্ভর করে। ওসাল বলেন, 2011 সালে আরব বসন্তের পর দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তবে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের শাসন আমলে তুলনামূলকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে। তারপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সম্পর্ক উন্নয়নের ধারাকে ব্যাহত করেন। যখন সৌদির শাসনভার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাতে ন্যস্ত করেন, আঞ্চলিক নতুন একটি সক্ষমতা কেন্দ্র তৈরি হয়। তখন তুরস্ক থেকে আবারও সৌদি আরব দূরে সরে যায়। উলদাক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান তাইয়ার আরি উল্লেখ করেন, 2017 সালে সৌদি প্রশাসনে কিছু উলটপালট হয়। ট্রাম্পের সমর্থনে একক ক্ষমতার অধিপতি হয়ে ওঠেন এমবিএস। তখন একপাশে পড়ে যান বাদশাহ। তিনি বলেন, মোহাম্মদ বিন সালমানের বিদেশ পরিকল্পনার সঙ্গে বাদশাহ সালমানের নীতির ব্যাপক পার্থক্য রয়েছে। আরি বলেন, বিন সালমান ক্ষমতা পেয়ে সৌদি পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন শুরু করেন। মুসলিম ব্রাদারহুড সহ আরব বসন্ত সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যাপক বৈরী পদক্ষেপ নেন। সহমর্মিতা প্রকাশ করেন ইসরায়েলপন্থীদের প্রতি। এ নীতিগুলো বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাত এবং মিশরকে নিয়ে জোট গঠন করে সৌদি আরব।
আরি বলেন, তুরস্ক কখনো কর্তৃত্ববাদী বিন সালমানের শাসন এবং নীতিকে উপেক্ষা করে সৌদি বাদশাহ সালমানকে দেশটির বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিয়ে আসছিল। দুদেশের মধ্যকার আন্তরিকতা শূন্য সম্পর্ক সত্ত্বেও গেল মাসের মাঝামাঝিতে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুদেশের মধ্যকার আন্তরিকতা শূন্য সম্পর্ক সত্ত্বেও গেল মাসের মাঝামাঝিতে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।